26,000 চাকরি বাতিল মামলায় কিভাবে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব, কিভাবে পৃথকীকরণ সম্ভব, আজও কোনো সমাধান সূত্র, কোনো নিয়ম সামনে কোনো আইনজীবী বলতে পারলেন না। তা নিয়ে তিন প্রতিনিধির সঙ্গে কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক মজুমদার এবং ওয়াই চ্যানেল থেকে। এই 26,000 চাকরিজীবীদের মধ্যে যারা ওয়াই চ্যানেলে রয়েছেন, যারা অধীর আগ্রহে তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টে, তাদের কথা বলবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কিন্তু তার আগে আপনাদের বলবো যে আজকে শুনানি পর্ব চললো, সেখানে বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে এলো, কিন্তু কেউই কিভাবে এই যোগ্য এবং অযোগ্য, টেন্টেড এবং আনটেন্টেড, চাল থেকে কাকর আলাদা কিভাবে করা যাবে, কোনো রফা সূত্র কোনো পক্ষের আইনজীবী সামনে আনতে পারলেন না। ফলে সেই পুরনো প্রশ্ন আবারও রয়ে গেল, পৃথকীকরণ সম্ভব হলে কোন ফর্মুলা মেনে সম্ভব। আজও তার কোনো স্পষ্ট উত্তর এলো না। বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে কিভাবে বাঁচানো যাবে যোগ্যদের, তার দিশা কোনো পক্ষের আইনজীবী দেখাতে পারলেন না। পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া যে ওএমআর শিট, তা নিয়ে আমরা সন্দিহান, স্পষ্ট মন্তব্য করছেন মহামান্য প্রধান বিচারপতি। আজকে প্রায় 2 ঘন্টা যে শুনানি পর্ব চললো, আমি বিজেন্দ্রর কাছে শুরুতে জানতে চাইবো, এই প্রায় 2 ঘন্টার শুনানি পর্বে কি হলো বিজেন্দ্র? দেখো সুজির, শুনানিটা আজকে স্টার্টই হলো মনিন্দর সিংয়ের বক্তব্য থেকে। আইনজীবী যারা কলকাতা হাইকোর্টে মূল মামলাকারী ছিলেন, তাদের তরফ থেকে তিনি অ্যাপিয়ার করেন এবং যে কথাগুলো বিকাশ ভট্টাচার্য এর আগে হিয়ারিংয়ে বলেছিলেন পুরো প্যানেল বাতিল করারকে সমর্থন করে, সেই কথাগুলো তিনি বললেন কি যদি একটা ব্যক্তিও এরম থাকে যে টেন্টেড রয়েছে এবং সে থেকে যায় সিস্টেমে, সেক্ষেত্রে পুরো প্যানেলকে বাতিল করতে হবে। যদি একটা যোগ্য ব্যক্তি বাইরে থেকে যায় এবং তারা চাকরি না পায়, সেক্ষেত্রে পুরো প্যানেলকে বাতিল করা হোক। এরকম 4টি তিনি পুরনো সুপ্রিম কোর্টের জাজমেন্টও নিয়ে আসেন এবং তিনি বলেন কি এইখানে সেগ্রিগেশন সম্ভবই না। তারপরে আমরা দেখলাম কি হিয়ারিং যেভাবে এগোচ্ছিল, সিবিআইও একটা বক্তব্য রাখে কি তাদের কাছে যে ডেটা এসছে, যে যার বেসিসে তারা কেসগুলো করেছেন, সেটাতে তারা জানান কি প্রথমেই বনসালের কাছ থেকে যে 3টে হার্ড ডিস্ক পাওয়া গেছিলো, সেখানে স্ক্যান কপি ছিল ওএমআর শিটগুলোতে, এবং সেটা যে ডেটা স্ক্যান কোম্পানি ছিল যাদেরকে স্ক্যান করতে বলা হয়েছিল, সেই ডেটা ম্যাচ করেছে। তারা এটা বলেন কি ম্যানিপুলেশন হয়েছে কমিশনের ওখানে, স্কুল সার্ভিস কমিশন যেটা রয়েছে, সেখানে যখন নম্বরগুলোকে পুট আপ করা হচ্ছে সার্ভারে, সেই জায়গায় ম্যানিপুলেশন হয়েছে। তবে এক্স্যাক্ট নম্বর কতটা ম্যানিপুলেশন হয়েছে, কার ম্যানিপুলেশন হয়েছেন, তারা সেটাতে চুপ রয়েছেন। তারা লিখিত একটা তাদের জবাবও দিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু যখন আমরা হিয়ারিং শুনছিলাম তখন কিন্তু এক্স্যাক্ট ফিগার, যেটা বারবারই সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল কি পুরো ডাল কালো রয়েছে না ডালের মধ্যে কালো রয়েছে, সেক্ষেত্রে সেই কালোগুলোকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ টেন্টেড এবং আনটেন্টেডকে সেগ্রিগেট করতে হবে। এইটার উপরই জোর দিচ্ছিল বারবার সুপ্রিম কোর্ট। আজকে সিবিআইয়ের অন্তত জবাবে আমরা সেটা পেলাম না। তখন এলো কি তারা রাজ্য সরকার কি করছে, বা বোর্ড কি বলে, বা এসএসসি কি বলে, তাদের তরফ থেকে পৃথক পৃথক নম্বর এলো কতজন টেন্টেড রয়েছে, কতজন টেন্টেড নয়। এবং যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, তারা বলছেন কি 10,750 অর্থাৎ 40% এখন অব্দি আইডেন্টিফাই হয়ে গেছে। সেক্ষেত্রে এক্স্যাক্ট নম্বর অফ আইডেন্টিফিকেশন কত হবে, সেটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন রয়েছে। একটা চিফ জাস্টিসের অবজারভেশন ছিল খুবই গুরুত্বপূর্ণ, সেটা ছিল কি যেটা সিবিআই যেটা বলেছিল, সেটাকে চিফ জাস্টিস বলেন কি যদি অরিজিনাল ওএমআর শিটগুলো থাকতো, সেক্ষেত্রে মিলিয়ে দেখা যেত কি কোনটা জেনুইন রয়েছে, কোনটা টেন্টেড রয়েছে, কোনটা আনটেন্টেড রয়েছে। সেক্ষেত্রে অরিজিনাল ওএমআর শিটগুলো নষ্ট করে দেওয়া হয়েছে এবং যেটা ডেটা স্ক্যানের কাছে রয়েছে, যে ডেটা বা যেটা বনসালের কাছ থেকে হার্ড ডিস্কে সিজ করা হয়েছিল, সেটাইকের উপর ডিপেন্ড করে সিবিআই তদন্ত করে বলছে কি এসএসসিতে ম্যানিপুলেশন করা হয়েছে। কত লোকের ম্যানিপুলেশন হয়েছে, সেটা যখন রাজ্য সরকার বা এসএসসি বা বোর্ড বক্তব্যগুলো রাখছিল, তাদের নম্বর আসছিল 5,000-এর আশেপাশে, কিন্তু সব ভিন্ন ভিন্ন নম্বর ছিল, তাদের কাছে একটা এক্স্যাক্ট নম্বর কোনো ছিল না। সেটা একটা বড় প্রশ্ন থেকে গেছে, যে ধোঁয়াশাটা ক্লিয়ার করতে চাইছিল সুপ্রিম কোর্ট আজকে হিয়ারিংয়ে, সেটা খুব একটা হয়নি। তবে সুপ্রিম কোর্ট লিখিত তাদেরকে বক্তব্য রাখার জন্য বলেছে সুপ্রিম কোর্টের কাছে। অর্ডার আজকে রিজার্ভ হয়ে গেছে সুব্রজিৎ, এখন দেখতে হবে কি লিখিতভাবে সুপ্রিম কোর্টকে কোন পক্ষ কী বলছে। তবে যে সবথেকে বড় প্রশ্ন ছিল কি টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব না, বারবারই যারা যোগ্য প্রার্থীদের তরফ থেকে অ্যাপিয়ার করেছিলেন আইনজীবীরা একটা রিকোয়েস্ট রাখছিলেন কোর্টের কাছে কি 1%ও যদি চান্স থাকে সেগ্রিগেট করা সম্ভব হয়, সেক্ষেত্রে সেটাকে করা হোক, যেন টেন্টেডরা বাদ যাক এবং আনটেন্টেডরা চাকরিতে থাকুক। এটা বারবার সওয়াল হচ্ছিল। অভিষেক মনু সিংভিও বললেন কি এটাই নিয়ম হওয়া উচিত, কি যারা দোষ করেনি তাদের চাকরি কেন যাবে, যারা দোষী রয়েছে তাদেরকে বের করা হোক। কিন্তু এটা কিভাবে আইডেন্টিফাই করা হবে, আইডেন্টিফাই করার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিবিআইয়ের, বোর্ডের এবং এসএসসির। সেক্ষেত্রে তাদের তরফ থেকে কোনো এই ধরনের সদুত্তর আমরা আজকে সুপ্রিম কোর্টে পেলেন না। এখন দেখতে হবে, অর্ডার আজকে রিজার্ভ হয়ে গেছে সুব্রজিৎ, অর্ডার যখন আসে তখন সুপ্রিম কোর্ট কী জানাচ্ছে। তবে আরও একটা ইনফরমেশন আমি একটা অ্যাড করব, যখন শেষের দিকে হিয়ারিং হচ্ছিল তখন লয়ার মুরলীধর অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি বলেন কি 18 জন ব্লাইন্ড যারা এই চাকরি পেয়েছেন, যদি পুরো প্যানেল বাতিল হয় তাদের চাকরিও কিন্তু চলে যাবে। তখন চিফ জাস্টিস বলেন কি আপনারা কি কলকাতা হাইকোর্টের কাছে গেছিলেন, তারা বলেন কি আমরা কলকাতা হাইকোর্টে যাইনি। তখন এই 18 জনের নাম
আজকে লয়ার মুরলীধরকে অর্ডার করেছে সুপ্রিম কোর্ট কি এই 18 জন যারা ব্লাইন্ড ক্যান্ডিডেট তাদের নাম আপনি পাঠিয়ে দিন, সেক্ষেত্রে কোর্ট তাদের থেকে সেই নামগুলো চেয়েছে। একটা ইঙ্গিত সেখানে পাওয়া গেছে কি হয়তো তাদেরকে রিলিফ খুব সম্ভবত তারা পাবেনি। তবে বাকি অর্ডারগুলোতে কি হচ্ছে, আজকে প্যানেল পুরো বাতিল করার জন্য যেখানে সওয়াল করেছেন কলকাতা হাইকোর্টের মূল মামলাকারীরা, অন্যদিকে যারা আনটেন্টেড নিজেকে মনে করছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন কি 1% বা ইভেন খুব মিনিমাম চান্সও যদি থাকে কি এটাকে সেগ্রিগেট করা সম্ভব, সেক্ষেত্রে সেটা সেগ্রিগেট করা হোক এবং টেন্টেডরা বাদ যাক, আনটেন্টেডরা যারা 4 থেকে 6 বছর চাকরি করেছে তারা যেন চাকরিতে থাকে। বেশ, বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো।